চোখ মেলে তাকিয়েই আবির দেখতে পায় মাথার উপর ধীর গতিতে সিলিং ফ্যান ঘুরছে। হালকা ঠান্ডাও লাগছে আবিরের। আবির বুঝতে পারে রুমে কেবল সিলিং ফ্যান নেই, সাথে এসিও আছে। আবির বিছানা থেকে ওঠার চেষ্টা করলো। হাতে আর পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করায় সে কোনো রকমে বেডে হেলান দিয়ে বসে। আশেপাশে তাকায়, ভিআইপি এসি কেবিন। আবির কিছুটা অবাক হয়। এরকম এসি কেবিনে তো সাধারণ কেউ আসবে না। আমার মতো খ্যাতমার্কা ছেলেকে দেখতে তো কখনোই না। আর এরকম রুমে আসার চিন্তাটা তো প্রশ্নই আসে না। আবির রুমের চারপাশে ভালোভাবে খেয়াল করে দেখতে থাকে। বেডের পাশে রেখে অনেক ফল রাখা। আবির আরও অবাক হয় এমন ব্যবস্থার জন্য। ভুলে যায় সে কীভাবে এমন হসপিটালের কেবিনে কেন আসলো। এত জাঁকজমকপূর্ণ ব্যবস্থা দেখে আবির নিজেকে খ্যাত বলে গালি দিতে থাকে। ঠিক তখনই রুমের দরজা ঠেলে জিন্সের সাথে টি শার্ট আর তার উপর শার্ট পরা একটা ছেলে, একটা বেশ সুন্দরী মেয়ে রুমে প্রবেশ করে। আবিরকে এমন বসা অবস্থায় দেখে মেয়েটা বলতে লাগলো, এই যে মিস্টার, এভাবে বসে আছেন কেন? শুয়ে পড়ুন, পুরোপুরি সুস্থ হলে তারপর এখান থেকে যাবেন। আবির মেয়েটার মুখের দিকে তাকায়, মনে করার চেষ্টা করে মেয়েটা ওর পরিচিত কিনা। তখনই ওর মনে পড়ে গতকালকের বিকেলের কথা। ঢাকা শহরে নতুন এসেছে আবির। কাঁধে অল্প দামের একটি ব্যাগ, চোখে মোটা ফ্রেমের -1.0 পাওয়ারের চশমা, চুলগুলো একটু বড় তবে এলোমেলো, অগোছালো আর উস্কো খুস্কো। গায়ে সাদা রং আর তেল চিটচিটে টাইপ দেখতে শার্ট। পেন্টও যে অল্প দামি সেটা দূর থেকেই বোঝা যাচ্ছে। ছেলেটা গতকাল ঢাকা শহরে নতুন এসেছে। উদ্দেশ্য ঢাকা ভার্সিটিতে সাইকোলজি নিয়ে পড়াশোনা করে বড় ডিগ্রি অর্জন করবে। বাস থেকে নামতে বাস স্টেশনে থাকা লোকজন আবিরের দিকে বেশ হাস্যকর আর মজা নেওয়ার দৃষ্টিতে তাকাচ্ছিল। কেউ কেউ তো আবিরের সামনে এসে বলেও দিয়েছিল, এই ছেলে, এই তুমি কি পাগলা গারদ থেকে পালিয়ে এসেছো নাকি? পোশাক দেখে বমি পাচ্ছে। আবির কিছুই বলে না। তাদের দিকে মুচকি হেসে তাকিয়ে ওর উদ্দেশ্যে দিকে এগিয়ে যায়। কোনো এক পরিচিত বন্ধুর ম্যাচে থাকার জন্য সে তার দেওয়া ঠিকানায় গিয়েছিল, কিন্তু আবিরের এমন পোশাক ধরন দেখে ম্যাচ মালিক দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আবির তাই ভার্সিটির দিকেই যাচ্ছিল ভার্সিটিটা দেখার জন্য। ভার্সিটির কাছে এসে যখন ও মেইন রাস্তা পার হবে, ঠিক সে সময় কোথা থেকে একটা গাড়ি ফুটপাতের পাশে থাকা দোকানগুলো উড়িয়ে দিয়ে আবিরের কাছে চলে আসে। আবির সেটা দেখে নিজেকে গাড়ির সামনে থেকে সরিয়ে নিয়ে পিছনের দিকে জোরে ঝাঁপ দিয়ে চলে আসতে যাবে, তার আগে গাড়িটা কোনো রকমভাবে আবিরকে ধাক্কা দেয়। আর গাড়িটা যে ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। চারপাশে অনেক লোকের ভিড় জমে যায়, কারণ গাড়িটা ততক্ষণ কন্ট্রোল ছাড়াই চলছিল। তবে এতক্ষণ কোনো মানুষের ক্ষতি হয়নি, কিন্তু আবির নামের ছেলেটা হালকাভাবে আহত হয়। তবু আবির মাটি থেকে নিজেকে বহু কষ্টে উঠে দাঁড়ায়। মেয়েটা গাড়ি থেকে নেমে আসে। সবাই মেয়েটার দিকে কিছু সময় হাঁ হয়ে তাকিয়েছিল। চুলগুলো ব্রাউন কালার করা, শর্ট জিন্স আর সাথে টি শার্ট পরা। এমন মেয়েকে হয়তো সাধারণ পাবলিক প্রথমবার দেখেছে, তাই এমন চোখ বড় বড় করার দৃষ্টিতে সবাই চেয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা হলো এই ঢাকা শহরের নামকরা বিশাল পরিবারের বড়লোক ঘরের মেয়ে, নাম নেহা। নেহার পরিবারের চাচারা সবাই একসাথে থাকে। আর নেহার 3টে চাচা দেশের বিভিন্ন সরকারি পদে চাকরি করেন। বড় চাচা শফিক সাহেব হলেন ঢাকা শহরের মেয়র। মেজো চাচা রফিক সাহেব ঢাকা শহরের প্রশাসক। ছোট চাচা কামাল সাহেব NSI এর প্রধান অফিসার। আর নেহার বাবা মিস্টার আদনান সাহেব হলেন সাংবাদিক। তবে নেহার বাবা সাধারণ কোনো সাংবাদিক না, তিনি বিশাল একটি খুনি, সিরিয়াল কিলার এবং হিংস্র মাফিয়া মাস্তানের নিয়ে লিখেছিলেন। আর সেটার জন্যই তিনি পড়েছিলেন বিপদে। কারণ আদনান সাহেব নিজে ওই মাস্তান, দ্য কিং অফ মাস্তান ওয়ার্ল্ড নিলয়ের পক্ষে নিয়ে লিখেছিলেন, আর সেটার জন্য ওনাকে জরিমানা দিতে হয়। এর কারণ এখন থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে নিলয় নামের একটি মাস্তানের আবির্ভাব হয়। আর সে মানুষকে খুব বাজেভাবে মারত, কোনো সুযোগ দিত না। আর সেই ঘটনাটা সাংবাদিক আদনান সাহেব লিখে ম্যাগাজিন, বই, পত্রিকা করেছিল, কিন্তু কর্তৃপক্ষ সেটা বাতিল করে দেয়, পুড়িয়ে দেয় সব কপি। অরিজিনালটা ছিল আদনান সাহেবের কাছে, আজও আছে সেটা। নেহা আবির নামের ছেলেটার দিকে এগিয়ে আসে। ছেলেটা নেহার দিকেই চেয়ে আছে। নেহা আহত হওয়া আবির নামের ছেলের কাছে এসে দাঁড়াতেই চারপাশে থাকা পাবলিকগুলো নেহার উপর খেপে যায়, তেড়ে আসতে থাকে। তখনই আবির নামের ছেলেটা নেহাকে পাবলিকদের থেকে কোন রকমে বাঁচায়। আর নেহা যখন কিছু বলতে যাবে, তার আগে আবির নামের ছেলেটা নেহার সামনে ধপ করে মাটিতে পড়ে জ্ঞান হারায়। নেহা উপায়ন্তর না পেয়ে ছেলেটাকে তুলে এনে হসপিটালে ভর্তি করে। আবির
মাথাতেও চোট পেয়েছিল। অনেক রক্ত বের হওয়াতে সে তাৎক্ষণিক জ্ঞান হারায়, আর জ্ঞান ফেরার পর সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পায়। আপনি কি কম কথা বলেন নাকি কানে কম শোনেন, কোনটা? হুম। নেহার কথা শুনে আবির কল্পনা থেকে বেরিয়ে আসে। সে নেহার দিকে তাকায়। নেহা চেয়ারে আবিরের থেকে কিছুটা দূরে বসে আছে। আবির বলল, আপনি মানে আপনি না সেই গাড়িওয়ালি? হুম, সরি বলতে আসলাম। আসলে গাড়ি ঠিকমতো চালাতে পারি না তো। অস্ট্রেলিয়া থেকে কয়েকদিন হলো দেশে এসেছি। শখবশত গাড়ি চালানো শিখেছিলাম, কিন্তু আপনি হঠাৎ আমার সামনে চলে আসলেন, যেটা আমার কাছে অনেক ভয়ঙ্কর ছিল। গাড়ি চালাবেন খোলা মাঠে, রাস্তাঘাটে চলালে তো এমন ক্ষতি হবে, আপনার সরি গ্রহণ করা হবে না। নেহা আবিরের দিকে তাকায়। কাজের লোকের যোগ্যতাও নেই যে ছেলের, সে কিনা নেহার সাথে এমন করে কথা বলছে। নেহা নিজেকে এখন অনেকটা শান্ত করে, নরম গলায় বলে, দেখুন মিস্টার। আবির আমার নাম। আবির, আমি খুব দুঃখিত। এমন কিছু হবে কখনো ভাবিনি। কেন ভাববেন? বড়লোক বলে গাড়ি নিয়ে বের হবেন রাস্তায়, মানুষ মারলে থানায় টাকা দিয়ে কেস শেষ করে দেবেন, সেটা তো হবে না। দেখুন, আপনাকে আমি হসপিটালে এনেছি, ভিআইপি কেবিনেও থাকতে দিয়েছি। এবার বলুন কি করতে হবে শুনি। আমি যদি মারা যেতাম তখন কি পারতেন সব ঠিক করে দিতে? নেহা দাঁতে দাঁত চেপে আবিরের দিকে তাকিয়ে রইল। নেহার ইচ্ছে করছে আবিরের গালে কয়েকটা চড় বসিয়ে দিতে, কিন্তু পারছে না। এমনিতে সে ভুল করেছে, তার উপর বাসায় এখনও কেউ জানে না। আর এদিকে এই খ্যাত দেখতে ছেলেটা ওর সরিও গ্রহণ করছে না। তবে নেহা ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে হাসি মুখ করে বলল, আচ্ছা, আপনি কি চান? মানে কোথায় থাকেন আপনি? আমি এখানে নতুন, চিনি না কিছু, থাকার মতো জায়গাটাও নেই, ভার্সিটিতে পড়ার জন্য এসেছি। নেহা তার ছিলের এক হাসি দিয়ে আবিরের দিকে তাকায়। আবির সেটা বুঝতে পেরেও চুপচাপ বসে থাকে। নেহা বলে ওঠে, আচ্ছা, আপনি তো কিছুই করেন না, পড়ার জন্য খরচ আছে, আপনি চাইলে আমাদের বাসায় কাজ করতে পারেন, আবার থাকতেও পারেন, ক্লাসও করবেন, কোনো সমস্যা নেই, আমি রাজি। নেহা মনে মনে খুশি হয়, কারণ এই খ্যাটটাকে বাড়ির কাজে লোক বানিয়ে ইচ্ছে মতো কাজ করিয়ে নেবে, বকা দিতে পারবে। কত বড় সাহস এই ছেলেটার। আমি সরি বলছি, তবুও কাজ হবে না? আর আমি ছোট লোক, শিম্পাঞ্জি, গন্ডার, হাতি, সাদাবক, কানাবক একটা মনে মনে বলে গালি দিলাম, না হলে শুনে ফেলবে। তাহলে আপনি সুস্থ হয়ে নিন, তারপর আমাদের বাসায় নিয়ে যাব। আপনার নাম কি? নেহা। আপনার পরিবার সম্পর্কে বলুন। আমার পরিবার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তাই বললেও বুঝতে পারবেন না। আগে বড় হন, তারপর বুঝবেন। নেহা হালকা অপমান করে কেবিন থেকে বেরিয়ে গেল। আবির নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এই হাসিটার মানে কেউ জানে না আবির ছাড়া। নেহা বাড়িতে চলে আসে। বিশাল বাড়ি ওদের। বাড়িতে সে ছাড়া আরও অনেক কাজিনেরা থাকে। নেহা এসে দেখে ওর বাবা সোফাতে বসে আছে, আর চারজন অপরিচিত লোক। নেহার বাবা মানে আদনান সাহেবের সামনে বসে আছে। নেহা ওর বাবার কাছে যেতেই শুনতে পায় কে যেন বলছে, স্যার, আপনার দ্য কিং অফ মাস্তান ওয়ার্ল্ড নিলয় এই শহরে এসেছে। সবাই সন্দেহ করছে আপনার উপর, কারণ আপনার জন্যই হয়তো সেই হিংস্র মাস্তান এই শহরে এসেছে। আদনান সাহেব লোকটার কথা শুনে হাসলো। লোকটা অবাক চোখে তাকায় আদনান সাহেবের দিকে। তিনি পাশে থাকা একটা ব্যাগ থেকে ওনার লেখা সেই কুখ্যাত বই, যেটাকে নিলয়কে নিয়ে লেখা ছিল, সেই বইটি বের করে সামনের টেবিলে রাখলেন। বইটার নাম দ্য কিং অফ ইউনিভার্স। বইটাতে নিলয়কে নিয়ে লেখা আছে 7 বছর আগে আদনান সাহেব একটি রিপোর্টের জন্য বাংলাদেশের রংপুর শহরে যায়। সেখানে তিনি একটি কোম্পানির ওপর রিপোর্ট করতে যায়, আর সেখানে যেই জানতে পারে নিলয়ের সম্পর্কে। এরপর তিনি ঢাকায় এসে নিলয়কে নিয়ে লেখালেখি করে, আর সেই লেখাতে তিনি ছিলেন মাস্তানের পক্ষে। স্যার, কি ভাবছেন নিলয় কেন ফিরে এসেছে আবার? আদনান সাহেব তখন কিছু বলল না। কাজের লোক চা এনে দিয়েছে। আদনান সাহেব চায়ে চুমুক দিয়ে জোরে একটা শ্বাস নিল, আরও কয়েকবার চায়ে চুমুক দিয়ে বইটা হাতে নিয়ে বলল, এখানে শুধুই একজন মাস্তানের কথা লেখা নেই, এখানে আছে এমন একজন লোক যে হিংস্র, কাউকে ভয় পায় না সে, বরং তাকে সবাই ভয় পায়। সে একাই একটা বীর যোদ্ধা, কাউকে মাপ চার সুযোগও দেয় না, আর না কখনো সে কারো কাছে মাপ চায়। সে তার মতো চলে, আর সবাইকে তার মতো করেই চলতে বলে, তার একটাই চাওয়া।
আদনান সাহেব একটু কেসে উঠলেন। পাশে থাকা নেহা মনোযোগ দিয়ে ওর বাবার কথাগুলো শুনছে। নেহা জানে না কে এই নিলয়, তবে শুধু নেহা নয় বরং ঢাকা শহরের কেউই চেনে না বা জানে না কে নিলয়, দেখতে কেমন, মূলত সে কী করে, কিছুই তেমন কেউ জানে না। আদনান সাহেবও নিলয়কে দেখেনি, তবুও নিলয়কে নিয়ে সে লিখেছে, আর কেন লিখেছে সেটা তিনি আজও প্রকাশ করেননি। নিলয়ের ছাওয়াটা কি? পুরো দুনিয়া। আদনান সাহেবের কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। কি বলবে, এখন কেউ খুঁজে পাচ্ছে না। আদনান সাহেব শব্দ করে হাসলেন। কেউ একজন আমতা আমতা করে প্রশ্ন করল, মানে? जे गैंग लेकर आता है हेवी गैंगस्टर होता है, लेकिन जो अकेला आता है वो भी नीलोदर रॉकस्टार होता है। আদনান সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, আর কিছু না বলে সে চলে যায় নিজের ঘরে। অপরিচিত লোকেরা আদনান সাহেবের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নেহা জানতে চায় তারা কে। আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছি। কততম ব্যাচ? 37। জুনিয়র পার্সনস। কথাটা বলেই নেহা মুচকি হাসলো। নেহার এমন হাসিতে রহস্যজনক অনেক কিছুই আছে। কেন নেহা হাসলো সেটা কেবল নেহাই জানে। নেহা ওর বাবার রুমে যায়। আদনান সাহেব তার মেয়েকে দেখে বলে, কিছু বলবি? বাবা, নতুন একটা কাজের লোক আসবে আর তাকে আমার জন্যই আনবো, মানে সে কেবল আমার অর্ডার মতোই চলবে। তোর প্রয়োজন হলে নিয়ে আয়। ওকে। নেহা আবিরের কথা ভাবে, কি ময়লা দেখতে কাপড়, ঠিক মতো কথাও বলতে পারে না, আবার সে নাকি ঢাকা ভার্সিটিতে পড়বে। এইটা হাস্যকর ছাড়া কিছুই না। এদিকে আবির এসি কেবিনে শুয়ে আছে। বেডের দক্ষিণ দিকের দেয়াল একটা এলইডি টিভি রাখা। আবির টিভি দেখছে। একটা নিউজ চ্যানেলে যে ও থেমে যায়, সেখানে খবর পড়া হচ্ছে, বিখ্যাত সাংবাদিক ও লেখক আদনান হাসানের লেখা দ্য কিং অফ ইউনিভার্স বইয়ে যে হিংস্র মানবের কথা বলা হয়েছিল সে এই শহরেই এসেছে, আর আসার সময় সে নিজেই জানিয়েছে প্রশাসনের কাছে। বইটির সব কপি কালেক্ট করে ক্রাইম ব্রাঞ্চ পুড়িয়ে ফেলেছিল। রিয়েল কপিটা আছে একজনের কাছে, আর তিনি হলেন আদনান হাসান। তিনি বইটির শেষ পাতায় লিখেছিলেন, নিলয় আসবে, সে একাই আসবে নতুন শহরে, সে আসবে সব কিছু ধ্বংস করতে, সে আসবে শহরটাকে নিজের করতে। তবে কি আদনান হাসানের কথাটা সত্য হলো? কেন সে এই শহরে এসেছে? কি চায় সে? তবে কি সে ধ্বংস করতে এসেছে নাকি অন্য কিছু? রিপোর্টারের বলা কথাগুলো আবির বেশ মনোযোগ দিয়েই শুনছিল। সে টিভি অফ করে দেয়। আগের থেকে নিজেকে অনেক সুস্থ মনে হচ্ছে ওর। হাত নাড়াতে পারছে, মাথাটা আর ব্যথা নেই বললেও চলে। সে নেহার কথা ভাবছে। বড়লোক বাড়ির মেয়ে, আবির নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করবে সেটাই ভাবছে। এই যে ওঠ, আর কত ঘুমাবি? আবির চমকে ওঠে, চোখ মেলে তাকায়। পাশে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে, কিন্তু আবির অবাক হয়, কারণ আবিরকে নেহা তুই করে বলেছে। আবির থতমত হয়ে প্রশ্ন করে, আমাকে তুই করে কেন বলছেন? তো তোকে কি আপনি করে বলবো নাকি? আমার বাসায় আমার জন্য কাজ করবি, কাজের লোকেদের তুই করে বলি আমি, বুঝেছিস? আবির প্রথমে কথাগুলো হজম করতে না পারলেও নিজেকে স্বাভাবিক রেখে কথাগুলো চুপচাপ শুনল। সে মাথা নেড়ে হ্যাঁ সুযোগ জবাবও দিল। আবির বেডে বসে আছে। নেহা একটি ব্যাগ থেকে কয়েকটা নতুন কাপড় বের করে ছুঁড়ে মারল আবিরের মুখের উপর। আবির চুপচাপ বসে আছে। নেহা বলল, নে এগুলো পরবি, তোর গায়ে যে ময়লা শার্ট সেটা দেখলে আমার বাড়ির দারোয়ানও ভেতরে প্রবেশ করতে দেবে না, তাড়াতাড়ি চেঞ্জ করে। নেহা কথাটা বলে ক্যাবিন থেকে বের হয়ে আবির কাপড়গুলো হাতে তুলে নিল। কিছুক্ষণ নতুন কেনা কাপড়গুলোর দিকে তাকিয়ে থাকেও, তারপর চেঞ্জ করে সেগুলোর থেকে একটা শার্ট আর প্যান্ট পরে নিল। আবির এখন অনেকটাই সুস্থ। সে প্রস্তুত নেহার সাথে তাদের বাড়িতে যেতে। নেহা গাড়ি চালাচ্ছে, আবির বসে আছে। নেহার মাথায় আবিরকে নিয়ে মজা করার প্ল্যান চলে আসলো। সে গাড়ির স্পিড তুলে রাস্তার উপর আঁকাবাঁকা করে গাড়ি চালাচ্ছে। আবির এটা থেকে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আবির চিৎকার করে বলতে থাকে, আপনি এভাবে কেন গাড়ি চালাচ্ছেন? আমার অনেক ভয় হচ্ছে। চুপ থাক তুই, 2 টাকার বেতনের ছেলে। আমার ইচ্ছে আমি যেভাবে খুশি গাড়ি চালাবো, তুই সবটা সহ্য করবি। দেখুন নেহা, নেহা ম্যাম বল, ভুলে যাস না তুই আমার চাকর, আমার কাজের লোক। নেহা এভাবেই গাড়ি চালাতে থাকে। একটা সময় আবিরকে নিয়ে সে বাড়িতে পৌঁছায়। নেহা জানে আবির কখনো গাড়ি চালাতে পারবে না। পারবে কি করে? সে কখনো গাড়িতেও উঠেছে কিনা সন্দেহ। আবির গাড়ি থেকে নেমে নেহা ভেতরে থেকে বলে, এই ছেলে, আমার গাড়ির দরজা খুলে দে, আমি বের হব। জি আচ্ছা। নেহা গাড়ি থেকে বের হয়। আবিরকে দেখে বলে, শোন, তোকে মাসে 20,000 টাকা বেতন দেব,
চলবে তো? হুম। জানি তো, কখনো একসাথে 20,000 টাকা চোখে দেখেছিস? আর তোর ফোন নাম্বার দি, আমি ফোন দিলেই তুই চলে আসবি। 1 মিনিট, 20,000 টাকা চোখে দেখিসনি তো ফোন থাকবে কি করে তোর কাছে? নে ধর, আমার কাছে এমনিতেই অনেকগুলো ফোন পড়ে আছে। কথাটা বলি নেহা ব্যাগ থেকে একটা ফোন বের করে নিচে ফেলে দেয়। আবিরকে ইশারা করে নিচ থেকে তুলতে। আবির চুপচাপ নিচু হয়ে ফোন তুলতে যাবে, তখনই নেহা আরও সামনে এসে পা গিয়ে দেয় ফোনের কাছাকাছি। নেহা আরও একটি ফোন বের করে সাথে সাথে কয়েকটা ছবি তুলে রাখে ফোনে। আবির সোজা হয়ে দাঁড়ায়। গেটের দিকে তাকা, দারোয়ানের দিকে দেখ, তোর থেকেও দারোয়ানের পোশাকের দাম বেশি। শালা গাউয়া খ্যাত কোথাকার। নেহা। নেহার সাথে সাথেই আবিরের গালে চড় বসিয়ে দেয়। আবির গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, মনে মনে বলে, সে কোথায় যেতে চেয়েছিল আর কোথায় সে এসে পড়ল। তবে ভালোই হয়েছে, মাসে বেতন আর থাকা খাওয়া তো হবে, এটাই বা কম কিসের। নেহা চড় দিয়ে বলে, চটটা মেরেছি আমাকে নাম ধরে ডাকার জন্য। আগে ম্যাম বলবি, বুঝেছিস? জি ম্যাম। আয় আমার সাথে। ম্যাম, একটা অনুরোধ রাখবেন? আসতে না আসতেই মিনতি শুরু, কি অনুরোধ বল? ভার্সিটিতে তো যেতে দিবেন, তবে সেখানে সবার সামনে আমি যে আপনার বাড়ির কাজের লোক সেটা বুঝতে দিবেন না প্লিজ। ও এইটা, আচ্ছা ঠিক আছে। এমনিতেই যদি ভার্সিটিতে যেয়ে তোর সাথে কথা বলি আমার লেভেল কমে যাবে, লোকজন হাসাহাসি করবে। এর থেকে ভালো তুই তোর মতো থাকবি, আমি আমার মতো। আচ্ছা ম্যাম। নেহা আগে আর আবির পেছনে হাঁটছে। বিশাল বাড়িতে প্রবেশ করে আবির। বাড়িতে সবাই তখন খাবার খেতে বসেছে। নেহার সাথে নতুন ইয়াং দেখতে ছেলেটাকে দেখে সবাই প্রশ্ন করে, কে ও? আমার কাজের লোক, সে আমার জন্য কাজ করবে এই বাড়িতে। গ্রাম থেকে এসেছে, তাই নিয়ে এলাম। উপস্থিত থাকা ছেলে মেয়ে সবাই আবিরকে দেখে হাসাহাসি করছে। নেহার কাজিন মিথিলা তো বলেও ফেলেছে, এই চান্দু এখানে থাকবে? ইয়াক, কি দেখতে লাগছে। আবির মাথা নিচু করে নেয়। নেহাও ওদের সাথে হাসাহাসিতে যোগ দেয়। নেহা মনে মনে বলে, আমার শরীর গ্রহণ করবি না তুই? দেখ এখন কেমন লাগে। আবিরকে একজন পিচ্চি মেয়ে রোম দেখিয়ে দেয়। পিচ্চি মেয়েটা দেখতে বেশ মিষ্টি, তবে নেহাদের বাড়িতে কাজ করে। আবির যখন ওর ঘরের দিকে যাবে ঠিক তখনই টিভিতে দেখতে পায় সকালে যে সাংবাদিক মানে নেহার আব্বুর ছবি দেখেছিল আবির, সেই ব্যক্তি মিডিয়ার সামনে এসে কি যেন বলছে। নিলয় এই শহরে আসবে, আমি কিভাবে জানবো সে কোথায়? কেন আপনারা প্রশ্ন করছেন? আমি তো কেবল নিলয় সম্পর্কে লিখেছিলাম, যেখানে একটা কোম্পানির মালিকের থেকে ক্ষমতা কেড়ে নিতে সেই কোম্পানিকে ধ্বংস করে। এর কারণ নিলয় চায় ক্ষমতা। নিলয় কারো অর্ডার শুনতে চায় না, সে চায় তার অর্ডার সবাই মানুক। এই জন্য সে ক্ষমতা আর এই দুনিয়া চাওয়ার জন্য মানুষকে মেরেছে। আশা করি আপনারা আর আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করবেন না। মিডিয়া থেকে আদনান সাহেব চলে আসলেন। খাবার টেবিলে নেহার বড় চাচা শফিক সাহেব বলে, নিলয় যদি একবার শহরে এসে থাকে তবে সে কিন্তু পুরো শহরটাকে ধ্বংস করে দেবে, কারণ সে সাধারণ কেউ না। আন্ডারওয়ার্ল্ডে সে একজন হিংস্র মানব, সে একাই সব কিছু করতে পারে। নেহার আব্বুর থেকে জেনেছিলাম নিলয়ের মা খুব সাধারণ ঘরের একজন ছিল। ওর প্রতি রাতে নতুন নতুন মেয়ে এসে নিয়ে রাত কাটাতো। নিলয়ের মা এটা সহ্য করতে পারতো না। নিলয়ের বাবাকে এসব নিয়ে কিছু বললেই নিলয়ের মাকে তিনি বেধড়কভাবে পেটাতো। নিলয়ের মা এসব সহ্য করতে পারেনি দেখে একদিন রাতে নিলয়ের বাবাকে খুন করে চলে যায় অন্য এলাকায়, আর সেখানেই নিলয়ের জন্ম হয়। বিধবা খুনি মায়ের কাছে নিলয়ের জন্ম। নিলয় সেখানেই থাকতো, বড় হচ্ছিল। নিলয় তাহলে এখন কোথায়? সামিয়া নামের একটা মেয়ে প্রশ্ন করল। শফিক সাহেব থামলেন, তিনি আর জানেন না, কারণ এই সব কিছু জানে নেহার আব্বু আদনান সাহেব। আবির কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। নেহা এটা খেয়াল করে আবিরকে অপমান করে বলে, ওই ক্যাবলাকান্ত, এসব কি শুনিস তুই? বুঝিস এসব? যা ঘরে যা। আবারও সবাই হাসতে থাকে। আবির পিচ্চি মেয়েটার সাথে নিজের ঘরে আসলো, ব্যাগটা বিছানার উপর রেখে রুমের চারপাশে দেখছে। পিচ্চি মেয়েটা বলে, ভাইজান এইভাবে কি দেখতেছেন? এইখানে সব ঘর অনেক সুন্দর আছে, সুন্দর কইরা রাখতে হয়, না হইলে বাড়ির মালিকেরা মাইরা কাম থেকে বাইর কইরা দিব। বুঝলাম। তোর নাম কি? পরি। পরি? বাহ, বেশ সুন্দর নাম তো। কে রাখছিল এই নাম? আপনার আবার রাখছে। তোর আপার নাম কি? মিষ্টি। বাহ, একজনের নাম মিষ্টি আর একজনের নাম পরি। মিষ্টি পরি।
আপনার নাম কি? আবে, গ্রাম থেকে এসেছি।